স্ত্রীর পরকীয়া প্রেমিকের নির্মমতার শিকার স্বামী সোহেল 4 থানায় অভিযোগ করেও মিলছে না বিচার। স্টাফ রিপোর্টার মাসুদ ইসলাম রাহাত। দেশের সমাজে নানাবিধ কারণে নারীদের ওপর নির্যাতনের খবর প্রায়শই সামনে এলেও এবার সম্পূর্ণ উল্টো এক চিত্র ফুটে উঠেছে রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে। স্ত্রী, শাশুড়ি এবং স্ত্রীর পরকীয়া প্রেমিকের ধারাবাহিক প্রতারণা, অলংকার ও অর্থ আত্মসাৎ এবং প্রাণনাশী হামলার শিকার হয়েছেন সোহেল ৩২ নামে এক যুবক। শুধু শারীরিক ও মানসিক নির্যাতনই নয়, বাবার অধিকার থেকে বঞ্চিত করতে জোরপূর্বক তার গর্ভস্থ সন্তানকেও নষ্ট করার মতো জঘন্য অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দায়েরকৃত অভিযোগ ও সূত্র থেকে জানা যায়, প্রায় 2 বছর আগে ইসলামী শরীয়ত মোতাবেক তাহাসিন মালিহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোহেল। তবে বিয়ের সময় সুকৌশলে গোপন রাখা হয় তাহাসিন মালিহার আগের বিয়ে ও একটি সন্তান থাকার বিষয়টি। বিয়ের পর থেকেই সোহেলকে ঘরজামাই থাকার জন্য চাপ দিতে থাকেন তার শাশুড়ি ইয়াসমিন আক্তার আলপনা এবং প্রতি মাসে মোটা অঙ্কের টাকা দাবি করেন। এরই মধ্যে সোহেল জানতে পারেন তার স্ত্রী তাহাসিন মালিহা আবির নামে এক যুবকের সাথে দীর্ঘদিনের পরকীয়া সম্পর্কে লিপ্ত। খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত আবির ফতুল্লা বক্তাবলী এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী, যার বিরুদ্ধে বিভিন্ন থানায় ধর্ষণসহ 14টি মামলা রয়েছে। অভিযোগে আরও বলা হয়, পরকীয়ার প্রতিবাদ করায় এবং স্ত্রীকে নিয়ে আলাদা বাসা করার চেষ্টা করায় সোহেলের ওপর নেমে আসে নির্মম নির্যাতন। এক পর্যায়ে তার কষ্টার্জিত 5 ভরি স্বর্ণালংকার ও ব্যবসার নগদ 40 লাখ টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। পরবর্তীতে সোহেলের স্ত্রী গর্ভবতী হলে শাশুড়ি ইয়াসমিন আক্তারের প্ররোচনায় সোহেলের অনুমতি ছাড়াই জোরপূর্বক গর্ভের সন্তান নষ্ট করা হয়। সন্তান হত্যা ও প্রতারণার প্রতিবাদ করায় সোহেলের ওপর রাজধানীর যাত্রাবাড়ি, সূত্রাপুর, দক্ষিণ কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় দফায় দফায় দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে হামলা চালায় আবির, শামীম ও আবুল হোসেন সহ একদল ভাড়াটে সন্ত্রাসী। প্রতিবারই গুরুতর জখম হয়ে সোহেল সংশ্লিষ্ট থানাগুলোতে লিখিত অভিযোগ দায়ের করেন। মামলা ও অভিযোগের এজাহারভুক্ত আসামিরা হলেন 1. তাহাসিন মালিহা 2, আবির হোসেন 3, ইয়াসমিন আক্তার আলপনা 4, সামিউল্লাহ হক শামীম এবং 5, জেসমিনা আরা জুই। বর্তমানে ফতুল্লা থানায় লিখিত অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জে এএসআই মিজান, যাত্রাবাড়িতে এসআই মেহেদি এবং সূত্রাপুর থানায় এসআই সুফলের অধীনে তদন্ত চলমান রয়েছে। তবে ঘটনার দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনও কোনো দৃশ্যমান আইনি অগ্রগতি বা আসামি গ্রেফতার না হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী সোহেল। এই বর্বর চক্রের হাত থেকে বাঁচতে এবং সুনির্দিষ্ট বিচারের দাবিতে ভুক্তভোগী সোহেল সরকারের ঊর্ধ্বতন মহল ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। এই যে আমি আজকে 6-7 দিন যাবত জানতে পারছি আর কি। তো উনি আমারে হঠাৎ করে বাইরেতে ফোন দিল সকালে 10টার দিকে, যে তুমি কোথায়? আমি বলছি কেন, আপনি কে? পরে পরিচয় দিল যে আমি তোমার আঙ্কেল, তোমার আন্টিমা তোমার ফোন দিতে বলতেছে, খুব কান্নাকাটি করতেছে, তুমি ফোন দাও। বলছে না আমি কথা বলবো না, এটা বিষয়টা অনেক দূর চলে যাচ্ছে। পরে বলে না ফোন দাও। পরে আমি কথা বলার পরে উনি আমার যেভাবে করলো, সেভ করে নিল উনি ওনার মতো করে। পরে এক সময় 2024-এ জোর জবরদস্তি ভাবেই বিয়েটা আমারে করলাম আর কি, মায়ায় পইরা, যে তোমার মতো করে। হ্যাঁ, এর আগে একটা কথা আছে, সেটা হচ্ছে আমার ওয়াইফ প্রচুর অসুস্থ ছিল। হ্যাঁ, প্রচুর অসুস্থ, যেটা আর কি। সোহেলের বিষয়টা একটু জানার জন্য আমরা আসছিলাম, যেহেতু আপনার আগের যে মামলাটা ছিল নারী ও শিশু মামলা, 9-1 মামলাটা, তো তখন তো আপনার খুব সুন্দরভাবে সেটা পরিচালনা করছেন এবং দেশবাসীও জিনিসটা দেখে খুব পছন্দ করছে আপনার যে সাক্ষাৎকারটার জন্য। আমি সবসময় চাই মানে এস্টাবলিশমেন্ট ফর জাস্টিস। এবং আজকে আসছে আমি সোহেলের বিষয়টা একটু জানাবো, সোহেলের যে তার ওয়াইফের দাম্পত্য সম্পর্ক। আচ্ছা, এই বিষয়টা একটু বলতে হলে একটু এলাবোরেটলি বলতে হয়। সেটা হচ্ছে, সোহেল অত্যন্ত নেপ কোয়ালিটির একটা ছেলে, ভদ্র কোয়ালিটির, জেন্টেলম্যান এবং সরল সোজা। তো সেই হিসাবে সোহেলের একটা সময় টাকা পয়সা ছিল। সোহেল যেখানে এখন, সোহেলের শ্বশুরবাড়ি, সোহেলের বাড়িও মুন্সিগঞ্জে এবং ওর বর্তমান শ্বশুর বাড়িও মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি আলদিতে, ঠিক আছে? আমার বাড়িও মুন্সিগঞ্জ। তো সেই সূত্রপাত থেকে আমি তাদের সম্পর্কে জানি, ধারণা আছে। তো এই সোহেলের শাশুড়ির সাথে সোহেলের ফার্স্ট ইন্ট্রোডিউসড হয়, প্রথম পরিচয়টা সোহেলের শাশুড়ির সাথে। তখন সোহেলের শাশুড়ি সোহেলের সাথে বা সোহেলের টাকা পয়সার
দিকে তাকিয়ে সোহেলের সাথে একটা ওয়েল রিলেশন এস্টাবলিশ করে। এই রিলেশনের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন সোহেলের শাশুড়ির সাথে সোহেলের একটা মা ছেলের সম্পর্ক গড়ে ওঠে, সন্তান হিসাবে মা ছেলের সম্পর্ক। তো তখনই উনি সোহেল সম্পর্কে আদ্যপান্ত সবকিছু ইনফরমেশন সোহেলের কাছ থেকে নেয়ার ফলে তখন সে নিজে নিজেই একটা মনস্থির করে, যেটা আমি মামলাতে বা সাক্ষ্য প্রমাণে আমি দেখতে পারছি, যে সোহেলের সাথে তার মেয়েকে বিয়ে দিবে। তো সেই সুবাদে সোহেলকে প্রপোজ করে যে আমার একটা অবিবাহিতা মেয়ে আছে, রিমাইন্ডেড অবিবাহিতা। প্রথম তখন সেটা বলে নাই যে তারা যে মেয়েটা বিবাহিত, সেটা বলে নাই। আসতেছি আমি, লেট মি ফিনিশ। অবিবাহিতা একটা মেয়ে আছে, আমার মেয়ে খুব ধার্মিক ভদ্র, আমার মেয়েকে তুমি বিয়ে করলে খুশি সুখী হবে, ইউ উইল বি হ্যাপি ইফ ইউ ম্যারি মাই ডটার। তো সোহেলও তার প্রতি খুব মা হিসাবে দুর্বল ছিল। তো সোহেল রাজি হয়েছে। রাজি হওয়ার পর ওদের বিয়ে হয়েছে। বিয়েটা মেবি কত সালে হয়েছে, 24 সালে মেবি বিয়েটা হয়েছে। আমার ফাইলে সব আছে, এখনো গেস করতে মানে নো প্রবলেম। তো 24 সালে তাদের বিয়ে হয়। এই বিয়েটা হওয়ার সময় সোহেল এতটাই ওর শাশুড়ির প্রতি যে বিশ্বস্ত ছিল, মা হিসাবে এতটাই সম্মান করত, যে কাবিননামায় কি লেখা আছে সেটাও পর্যন্ত কি সে কখনো আইডেন্টিফাই করার চেষ্টা করেনি। তো ওই কাবিননামাতে সোহেলের শাশুড়ি সোহেলের দুর্বলতার সুযোগ নিয়ে 10 লক্ষ টাকা কাবিননামায় উল্লেখ করে। সোহেলের শাশুড়ি 10 লক্ষ টাকা কাবিননামায় উল্লেখ করে। শুধু তাই নয়, বিয়ের পরে সোহেল knew that the girl was married and the girl has one child of 3 months. 3 মাসের একটা বাচ্চা আছে এবং স্বামীর সংসারও আছে। স্বামীর সংসার থাকা অবস্থায় ওই আগের স্বামী থেকে ডিভোর্স না করিয়েই তারা উড়ো করে সোহেলের সাথে বিয়েটা দেয়। এই বিষয়টা সোহেল জানতো যে মেয়েটা বিয়ে হয়েছে? আগে জানতো না, বিয়ের আগে জানতো না। যখন তার সোহেলের যখন তার শাশুড়িকে মা ডাকছিল এবং কি তার শাশুড়ি যখন ছেলে হিসেবে মনে করতো, তখন তারা বলে নাই সোহেলকে যে আমার মেয়ে আরেকটা ম্যারিড। এই জিনিসটা তারা সম্পূর্ণ হাইড করছে, সিক্রেট কইরা ওকে ইনফ্লুয়েন্স করছে। তো যাই হোক, বিয়েটা করার পর তখন ওরা হয়তো ওর শাশুড়ি হয়তো কারোর সাথে আলাপ করছে, কারণ আপনার একটা বিয়ে বলবৎ থাকা অবস্থায় আরেকটি বিয়ে করা ইনভ্যালিড, দিস ইজ নট ভ্যালিড ম্যারেজ। তো সেই বিষয়টা জানার পরে তারা 1 বছর পরে আরেকটা কাবিননামা তৈরি করে, ফ্যাব্রিকেটেড ফলস কাবিননামা। ওইটাতে উল্লেখ করে 5 লক্ষ টাকা, যেখানে সোহেলের সিগনেচার নেই। সোহেল এখানে সিগনেচার করে নেই। এখানে দুইটা কাবিননামা হচ্ছে, দুইটা কাবিননামা হয়ে গেল। হচ্ছে আপনার 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার, আর হচ্ছে আপনার 5 লক্ষ টাকার কাবিননামা। এটা কেন করছে? ওই যে ওনারা হয়তো জানতে পারছে আইনটা, যে বিয়ে করা অবস্থায় আরেকটা বিয়ে ভ্যালিড নয়, তাকে ডিভোর্স দিয়ে, কারণ মেয়ের বিয়ে তো এটা, তাহলে তো আগের বিয়েটা কি ভ্যালিড না? তারপরে আরেকটা কাবিননামা তারা তৈরি করে ওই আগের স্বামীকে ডিভোর্স দিয়ে, তার মেয়েকে দিয়ে ডিভোর্স দেওয়ায়। ওকে ফাইন। সোহেল যখন জানতে পারলো যে তার আগে একটা বিয়ে হয়েছিল, তার একটা 3 মাসের সন্তান আছে, তারপরও সোহেল ছেলেটা মেনে নিয়েছে এবং শান্তিতে সংসার করার একটা অঙ্গীকার তার ছিল, বা তার ইন্টেনশন ছিল যে মানুষের বিয়ে কয়টা হয়, যাক ও যেহেতু অসহায়, মানে ওকে বলা হয়েছে যে তার মেয়ের মানে সোহেলের ওয়াইফের আগের স্বামী খুব খারাপ, নেশাগ্রস্ত, বিভিন্ন ভাবে তাকে ইনফর্ম করে তাকে এটা বলছে যে আমার মেয়েটা তোমার সাথে সুখী হবে, তুমি ভালো ছেলে। তো সোহেল এটা মাইনা নিছে। মাইনা নেওয়ার পর সোহেলের তো বাবা মা আছে, ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, বাট সোহেলকে বাধ্য করছে ঘরজামাই হিসেবে থাকার জন্য। তার শাশুড়ি, তার মামা শ্বশুর বা আত্মীয় স্বজন যারা আছে, এবং এই আবির নামে একটা ছেলে, যেটা সোহেলের খালাতো সম্বন্ধী হয়। আবির নামে ছিল তো এই বিষয়, আবির নামে যে ছেলেটা, এই বিষয়ে তো ওর নামে একাধিক মামলা আছে থানার মধ্যে। হ্যাঁ, আবির নামে, আবির তো একটা মানে ধর্ষণ করার জন্য ও বেস্ট। আই থিঙ্ক যে হি ইজ দ্য বেস্ট পারসন ফর রেপ, কারণ তার রেপের অলরেডি মামলা একটা চলমান। নারী শিশু আদালতের 4 নম্বর কোর্টে, ঢাকা জজ কোর্টে, নারী শিশু আদালতের 4 নম্বর কোর্টে আজকে তার ওই মামলার 2টি সাক্ষী নেওয়া হয়ে গেছে অলরেডি। কিন্তু সোহেল যখন বিয়ে করলো, বিয়ে করে সংসার কতদিন সংসার করছে? তাদের সংসার প্রায় 2 বছর।
2 বছর সংসার করছে। শুধু তাই নয়, এই 2 বছর সংসারের মধ্যে সোহেলের ওয়াইফ, সোহেলের মামা শ্বশুর, এই আবির ছেলেটা বা সোহেলের খালা শাশুড়ি, খালা সম্বন্ধী এবং সোহেলের শাশুড়ি সোহেলকে ইনফ্লুয়েন্স করে মিনিমাম 40 থেকে 50 লক্ষ টাকা 40 থেকে 50 লক্ষ টাকা সোহেলের কাছ থেকে আত্মসাৎ করে। এখানেই সোহেলে লাইফে মারা পড়ে যায়, ওর লাইফটা একেবারে নষ্ট হয়ে যায়। ইভেন তাই নয়, পার মান্থে সোহেলের কাছ থেকে ঘর জামাই কিন্তু রাখতো, পার মান্থে সোহেল 40 থেকে 50,000 টাকা ওনাদের ফ্যামিলিতে মেনটেন করার জন্য, ওনাদের ফ্যামিলি মেনটেন করার জন্য সোহেল প্রোভাইড করতো। কিন্তু আমাদের জানা মতে যেটা জানি আমরা, যে একটা নারীর যদি বিয়ে হয়ে যায় তার সবচেয়ে বড় স্ত্রী তার স্বামীর ঘর। কিন্তু মেয়েটা আমরা যেটা গোপন সূত্রে যেটা আমরা জানতে পারলাম যে তাদের পুরো ফ্যামিলি হলো প্রতারণা ফ্যামিলি, একটা প্রতারক মাস্টার, প্রতারক একদম। আমরা যেহেতু ওখানে তদন্ত করছি, যা দেখছি আর কি তাদের আপনার বক্তব্যগুলিতে, যে তাদের ফ্যামিলিটা ভালো না, অনেকই খারাপ। আশেপাশে যে লোকজন যারা অ্যাকচুয়ালি তাদের কোনো লজ্জা নেই, কেননা তাদের নামে একাধিক মামলা আছে, তারা মামলাবাজ লোক, তাদের টোটাল এন্টায়ার বংশটাই মামলাবাজ লোক, যতদূর অ্যাজ ফার অ্যাজ আই নো, এবং আমি যতদূর জানতে পারছি। এই বিষয়ে তাদের বিরুদ্ধে কি কোনো মামলা করছে সোহেল? হ্যাঁ, সোহেল মামলা করছে ওদের বিরুদ্ধে 2টা। শুধু মামলাটা কেন করছে সেটা একটু বলতে হয় আপনাকে। লাস্টলি সোহেলের কাছ থেকে 20 লক্ষ টাকা যৌতুক চায়। কেন? সোহেলের শাশুড়ির ওয়ারিশ প্রাপ্ত মুন্সিগঞ্জে, নারায়ণগঞ্জ বক্তবলিতে, নারায়ণগঞ্জ পাগলাতে সোহেলের শাশুড়ি তার বাবার ওয়ারিশ সূত্রে কিছু সম্পত্তি পায়। ওই সম্পত্তিতে বিল্ডিং তোলার জন্য সোহেলের কাছ থেকে সর্বশেষ 20 লক্ষ টাকা যৌতুক চায়, যেটা সোহেলের শাশুড়ি, সোহেলের ওয়াইফ, সোহেলের খালা শ্বশুর, খালা শাশুড়ি এবং এই আবির সোহেলকে মারধরও করছে। হ্যাঁ, সোহেলের মামা শ্বশুর, যেটা জানতে পারলাম যে আবির এখানে আমার পরকীয়া হচ্ছে। তো এখানে আমি আমার খালু শ্বশুর আর হচ্ছে মামা শ্বশুর ওনাদের সাথে যোগাযোগ করলাম, কিন্তু ওনারা কোনোভাবে আমার মানলো না, কিন্তু বিচারটা আমার তরফে দিয়ে দিল। ওনারা যেটা বলে সেটা আমার শুনতে হইব, ওনাদের বাসায় থাকতে হইব। ওনাদের বাসায় থাকার জন্য আমি কয়েকবার বলছি যে আমার পাশের বাসায় ফ্ল্যাট দিয়ে দেন, আমি ঘর জামাই থাকবো না। এখানে একটা কথা আছে, আমার শ্বশুরও ঘর জামাই, আর ওটা কিন্তু আমার শ্বশুরের নিজস্ব বাড়ি না যে আমি ওইখানে ঘর জামাই থাকবো। এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি, সেখানে আমার শ্বশুর ঘর জামাই, আমিও ঘর জামাই। তো এটা ওনারা এই চাপ সৃষ্টি কইরা আমার এই 2 বছর এই যে জুলুম কইরা আমার টাকা পয়সা নিয়া, যখনই দেখছে যে আমি টাকা পয়সা চাইতে গেছি, তখন এই বাসায় একটা ছোট একটু জায়গা ওয়ারিশ সূত্রে মালিক, ওইখানে যা বিল্ডিং করব, ওর জন্য 20 লাখ টাকা আমার কাছে দাবি করলো, যে 20 লাখ টাকা আর আমার ওয়াইফের হচ্ছে 5 ভরি স্বর্ণ, আরো তো আউট আছে, ওগুলা দিতে হবে তার, নাইলে আমার সাথে সংসার করবে না। যখন আমি যে পরকীয়ার বিষয়টা জানা ফেলছি, এর মধ্যেই ডিসেম্বরের 10 তারিখে শুনতে পারি যে আমার বাবু কনসিভ হয়েছে, আমার ওয়াইফ কনসিভ হয়েছে। তো অনেক খুশি, আর আমি অনেক খুশি যে আমার মেয়ে হইব, এটা নিয়ে কথা হইতো। তো আমি তখন আমার কর্মস্থল হচ্ছে আপনার টাঙ্গাইলে আশা প্রজেক্টে কাশেম কনস্ট্রাকশনের সাইডে আমি প্লাম্বার ইলেকট্রিক্যাল সাইট নেই আর কি, কাজগুলো করি। তো 24 তারিখে আমার ফোন করলো, ফেব্রুয়ারি 24 তারিখে, যে মালিহার অনেক ব্লিডিং হচ্ছে, তুমি একটু আসো। তো আমি বললাম যে ব্লিডিং তো হওয়ার আমার মাথার ভিতরে নাই কিছু, রমজান মাস চলে আসলাম। আসার পরে শুনতে পারি কি ব্লিডিং হচ্ছে, ওর অবস্থা খারাপ। আমি ওরা বারবার হসপিটালে নিয়ে যেতে চাইছি, তো জিজ্ঞেস করছি তুমি ওষুধ খাইছো, এইটার ডকুমেন্ট পুরো আছে। আমার শাশুড়ি বলছে যে না, হসপিটালে নিতে হইব না, ব্লিডিং এখন হয়ে গেছে, পড়ে গেছে, এটা বলতেছে আমার শাশুড়ি, বলছে যে ব্লিডিং এখন কমছে, আমি পরে ডাক্তার দেখাবো। ওনাদের ভয় ছিল যদি আমি ডাক্তার কাছে নিয়ে যেতে রিপোর্ট করবো, এটা নিয়ে ওনার ভয় ছিল অনেক, ওই জন্য বের করে দেন। এটা আমার কাছে ভিডিও রেকর্ড আছে, এমনকি আমার শাশুড়ি কথা বলছে, আর আমার ওয়াইফও বলছে যে তুমি তো বাচ্চা রাখতে চাও না, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি বাচ্চা রাখতে চাইছি, কিন্তু আমার ওয়াইফ বাচ্চা রাখতে চায় না। ওই যে পরকীয়া, ওই পরকীয়াতে পড়েই এইভাবে আর কি এখন আমার বাচ্চাটা নষ্ট করছে। তো এটা জানার জন্য আমি আবির ভাইয়ের সাথে কথা বলি। আবির ভাই আমার ঈদের পরের দিন যাওয়ার কথা বলে বেতকাতে, তা আমি যাই, ওই হিসাবে আমি যাই না, আমি কিছু অন্য আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে গেছি। তো ওইখানে আমার মারধর করে, ওই মারধরের ইয়েতে আমি ফতুল্লা থানায় একটা অভিযোগ করি। তো এইখানে ক্ষান্ত হয় নাই, আমি আমার কর্মস্থল যেটা হচ্ছে আমার আব্দুল্লাপুরের দোকান, ওই দোকানে যেয়া আমার মামা শ্বশুর, আমার খালু শ্বশুর, আবির, যে তুই যদি এগুলা কারোর কাছে বলস তাহলে তোরা আমরা জানাই বাস গুম করে ফেলবো। হ্যাঁ, তারপর হচ্ছে আমার এই যে 20 লাখ টাকা, যে 20 লাখ টাকা তোর দিতে হইব, নাহলে তোর মামলা দিমু, ওইটা করবো, তোর মাইরা ফেলবো, অনেক কিছু। এরপর যখন দেখছে যে এটাও ওনারা শান্ত হচ্ছে না, বা আমি এটাতে কোনো কিছু করতে পারতেছি, বা আমি চুপচাপ রয়েছি,
এরপর আবার হচ্ছে আমার টনি টাওয়ারের সামনে আইসা মারধর করে। তো আমি এই জন্য যাত্রাবাড়ি থানায় একটা অভিযোগ দায়ের করি। তো এখানে শেষ। এটা হচ্ছে আমি আমার অভিযোগকারীর যে ছিল উনি হচ্ছে মেহেদী সাহেব, আর এসআই মেহেদী সাহেব, আর হচ্ছে এই আব্দুল্লাহপুরে যারা করি উনি হচ্ছে এসআই মিজান সাহেব, দক্ষিণ কেরানীগঞ্জে। যখন আমি সূত্রাপুরে ফরাসগঞ্জ আমার মারধর করে তখন আমি এই সূত্রাপুরে থানায় অভিযোগ করি আর কি। হ্যাঁ, ওই অভিযোগ করার পরে এই যেমন অফিসারের নাম হচ্ছে আমার সুফল সাহেব, আমি যতটুকু জানি উনি হচ্ছে আমার ছিল, অভিযোগে ছিল। তো একদিন আমাদের এটার একটা বসার কথা ছিল, বসার দিন আসছে। কারণ হচ্ছে যেটা আমরা বুঝতে পারলাম যে আমারে আরো যেন মানে এর ভিতরে আমার গুম করে ফেলতে পারে। তো ওনাদের তো প্রচুর প্রভাব, ওনাদের টাকা পয়সা, এগুলো তো সবই আমার টাকা, এগুলো তো ওনার টাকা না, আমার টাকায় আমারে দিচ্ছে আর কি। মানে আপনি 4টা থানায় অভিযোগ করছেন তাদের বিরুদ্ধে, যেমন ফতুল্লা থানায় অভিযোগ করছেন, যাত্রাবাড়ি থানায় অভিযোগ করছেন, তারপর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ করছেন, তারপর সূত্রপুর থানায় অভিযোগ করছেন। এই 4টা থানার অভিযোগ কি কোনো আপনার কার্যকর হয়নি? না, কোনোটাই কার্যকর হয় নাই। আমি অনেক রিকোয়েস্ট করছি কিন্তু কোনো কাজ হয় নাই। তারপরে শেষে আমি এই কোর্টে আর কি, আমি ঢাকা জজ কোর্টে আমি আইনের আশ্রয় নিয়েছি। জি, আমার যে অ্যাডভোকেট সাহেব উনি অত্যন্ত একজন ভালো লোক। ওনার এই আমি যে ওনাকে ফি দিব মামলার, ওই ফিটাও আমি দিতে পারি নাই। আরিফ সাহেব, আরিফ হোসেন জয়, আমাদের খুব ভালো মনের একজন মানুষ, উনি আমার পাশে আসছে। তো এই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ পাক ওনার জন্য যেন ভালো কিছু রাখেন সামনে। তো আমার জন্য যারা আসছে না কেন, এখন আমার পিছে যারাই আছে, পিছে বললে ভুল হইব, যে আমার যে অ্যাডভোকেট লয়ার সাহেব, ওনার জন্য আজকে আমি। এখন আমরা যেটুকু জানতাম, আগে শুনতাম যে নারী নির্যাতন, জি, এখন দেখলাম আপনার কাছ থেকে পাইলাম যে পুরুষ নির্যাতন। হ্যাঁ, আমার যে আরিফ মারছে আবির ভাই, এই যে দেখেন এখানে আমার হাতে, তারপর আমার অনেক জায়গায় বাইকের হ্যামলেট দা বাড়ি মারছে। তারপর ওনার সাথে যে ওনার ফ্রেন্ড সার্কেল আছে, আমি ছবিগুলো দিয়ে দিব, এই মারছে, ওগুলো আমার কাছে ডকুমেন্ট আছে। আর ওইখানে বেতকাতে যেই সামনে হইছে ওইটারও একটা প্রুফ আছে। জি জি। আর এখন তো আমার ওয়াইফ ওই আমাকে আর কি ভয়ভীতি দেখাচ্ছে যে ওই 20 লাখ টাকা এগুলা দেখাচ্ছে। এটা মেইন হচ্ছে আমার মামা শ্বশুর, নাম কি? সামিউল হক শামীম। আর হচ্ছে যে নারায়ণগঞ্জে যার প্রভাবে, জাকির খানের প্রভাবে হচ্ছে আমার ছোট মামা শ্বশুর, উনি যে বলছে ওনার কাছে, মানে উনি কি করে না করে, ওনার কাছে কি আছে না আছে, কি নিয়ে চলাফেরা করে, এগুলো আমার কাছে ডকুমেন্ট আছে। জাকির খান নাম ভাঙায় আর কি চলতেছে। আর আরেকজন হচ্ছে জাবির সাহেবের, ওনার কথা বললাম, উনি খুব ভদ্র মনের মানুষ একজন, ওনার নামে ধর্ষণ মামলা আছে, আরো 11টা মামলা আছে। তো এই জন্য আমি ওনার ভয়ে আমি পালায় পালায় থাকতে হইতেছে, এক জায়গায় আমি থাকতে পারতেছি না। তো আমি এটার একটা সুষ্ঠু বিচার চাই, যেন আর কোনো বাংলাদেশে এমন কোন ছেলে